সকালটা যেভাবেই শুরু হোক না কেন, রান্না কিন্তু প্রতিদিনের যে নির্দিষ্ট টাইম, ঠিক সে টাইম থেকেই শুরু করতে হয়। তা না হলে আবার দুপুরের খাওয়াটা লেট হয়ে যায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভ্লগ বা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা শুরু করছি দুপুরের রান্নাবান্না থেকে। আমি যে আমার ডেইলি লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আমি যতটুকুই কাজ করি চেষ্টা করি গুছিয়ে সহজভাবে করার জন্য। তো কালকেই আমার মশলা শেষ হয়েছে, আজকে আদা রসুন বেটে নেব চিন্তা করেছিলাম, কিন্তু মাল্টিপ্লাকটা নষ্ট হয়ে গেছে। তো এখন খুবই বিরক্ত লাগছে। চাইলে কিন্তু আমি ব্লেন্ডার মেশিনটা ডাইনিংয়ে নিয়ে করতে পারি, কিন্তু ডাইনিংয়ে নিলে সেখানে আবার অনেক জায়গা নষ্ট হবে, ময়লা হবে, সেগুলো আবার পরিষ্কার করতে হবে, সময় অনেক নষ্ট হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে মশলাগুলো ছেঁচে নিলে আজকে মাংসটা রান্না করব। যেহেতু মুরগির মাংস রান্না করব, তো অল্প পরিমাণে নিলেই হবে। হাম্বল দিস্তা আছে আমার, কিন্তু হাম্বল দিস্তাটাও পরিষ্কার করতে হবে এখন আমাকেই। তাই হাম্বল দিস্তাটা আর বের না করে সেটা শিলটা নিয়ে আদা রসুন ছেঁচে নিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আদার পরিমাণ একটু কম নিয়েছি, যেহেতু মুরগি তরকারি। আমার বাসার পাশে আবার হোটেল আছে, তো আমি বারান্দায় দাঁড়ালে রান্নাঘরের হোটেলের রান্নাঘরের কিছু অংশ দেখা যায়। বিশাল একটা হাম্বল দিস্তায় প্রতিদিন সকালবেলায় আদা রসুন ছেঁচে নেয়, কাঁচা মরিচ ছেঁচে নেয়। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ একরকম হয়, আর ছেঁচা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ আরেক রকম হয়। দুইটাই খুব স্বাদ হয়, তবে ছেঁচা মশলা দিয়ে রান্না করলে যেহেতু মশলাটা একটু আস্ত আস্ত থাকে, সেক্ষেত্রে খাবারের সময় কিন্তু রসুন না পড়লেও আদাটা একটু দাঁতের নিচে পড়ে, যেটাতে আপনার খাবারের স্বাদ আরও বেড়ে যায়। বিশেষ করে গরুর মাংসতে ছেঁচা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আমি শখ করেও ছেঁচা মশলা দিয়ে মাংস রান্না করি, বিশেষ করে গরুর মাংসটা। তখন দেখা যায় রসুনটা আর ছেঁচি না, আস্তে আস্তেই দিয়ে দিই, আর আদাটা একটু ছেঁচে নিতে হয়, কারণ আদা গলতে অনেক সময় লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। যেহেতু মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না, তার মধ্যে আজকে আবার ভুনা করে নিয়েছি। বেশিরভাগ সময় আমার বাসায় মুরগির মাংস, গরুর মাংস আলু দিয়ে ঝোলঝোল করেই রান্না করা হয়, যেহেতু আমি আলু খেতে বেশি পছন্দ করি। কিন্তু আজকে ভুনা করে নিলাম। আর পাতাকপি ভাজি করে নিয়েছি। পাতাকপি ভাজিতে টমেটো দিয়েছি, আর তুলে নেওয়ার আগে ধনিয়া পাতা দিলে পাতাকপিটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আর দেওয়া হলো না। মাংস থাকবে, সালাদ থাকবে না, তা তো আর হতেই পারে না। তো এইখানে সালাদটা কমলার মা রেডি করেই দিয়ে গেছে। গাজর, টমেটো আর শসা, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ তো আছেই, পাশে লেবুও কেটে দিয়ে গিয়েছে। আমি পরে লেবু দিয়ে মেখে নেব। আমি সব সময় ভাত রান্নার প্রায় আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। এটা কিন্তু খুবই জরুরি, তাহলে কেমিক্যাল থাকলে সেটা অনেকটাই কমে যাবে। ডালটা ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য, কারণ ডাল ভিজিয়ে রাখলে নরম হয়, ফুলে যায় অনেকটা, সেদ্ধ হতে আর তখন বেশি একটা সময় লাগে না। তো চাল ডাল রান্না করার জন্য তো রেডি করেই রেখেছি, ভালোভাবে ধুয়ে এখন বসিয়ে দেব। ভাত আর ডালটা রান্না হওয়ার পর যখন চুলাটা খালি হয়ে গেল, আমি বিকেলের জন্য একটা নাস্তা রেডি করে নিলাম। এখন তো আর বিকেল বলে কিছু নেই, দেখা যায় দুপুরের খাবার খেয়ে উঠতে উঠতে আসরে আজান দিয়ে দেয়, তারপরে বিকেলটা খুব একটা বেশি সময় থাকে না, সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আবার রাতটা অনেক বড়, যেহেতু শীতের সময় চলে আসছে। তো সন্ধ্যাবেলার জন্যই আমি আসলে নাস্তা রেডি করে নিয়েছি।
আপনাদের ভাইয়া আবার পাস্তা খেতে পছন্দ করে না, কিন্তু আমার ছেলে আবার পাস্তা খেতে চায়। তাই পাস্তা আর নুডলস মিলিয়ে সসেজ দিয়ে, মাশরুম ছিল অল্প পরিমাণে, সব দিয়েই রান্না করে রেখে দিলাম। চলে আসলাম ছাদে। আসরের আজান দিলে নামাজটা পড়েই আমি সবার আগে ছাদে চলে আসি, কারণ একটু লেট হলে পানি দিতে দিতে আবার মাগরিবের আজান দিয়ে দেয়। তাই আজানের সাথে সাথে ছাদে আসলে একটু সময় পাওয়া যায়, গাছগুলার একটু যত্ন নেওয়া যায় পানি দেওয়ার পাশাপাশি। এই যে ছোট দুটো গাছ দেখতে পাচ্ছেন, আমি ছাদে এসেই অবাক হয়ে গেলাম, ফুল এসেছে, বেলি ফুল। অবাক হওয়ার কারণ হচ্ছে এইগুলো আমার ছোট্ট ছোট্ট দুইটা ডাল থেকে কিন্তু গাছগুলা এরকম ঝোপালো হয়েছে, মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। 2-3 মাস আগে বর্ষার মধ্যে বড় মামি গাছের ডালগুলা দিয়েছিল। তো বড় একটা ডাল ছিল যেহেতু, আমি কেটে কেটে কয়েক টুকরা করে কিছু মাটিতে দিয়েছি, কিছু বালুতে দিয়েছি। তো কিছু ডাল শুকিয়ে মরে গেছে, আর কিছু ডাল থেকে গাছগুলা হয়েছে। পাশেরটা আমার মনে হচ্ছে গন্ধরাজ, বুঝতে পারছি না। এতদিন থেকে চিন্তা করে আসছিলাম এটা গন্ধরাজেরই ডাল হবে, কিন্তু এখন মনে হচ্ছে বেলির মতোই দেখাচ্ছে। আর বেলি ফুলের তো একটা কলিই দেখতে পেলেন, বোঝা যাচ্ছে না, ফুল ধরলে বোঝা যাবে, কারণ গন্ধরাজ আর বেলির পাতার ধরন কিছুটা একরকম। এখন এই সময়টাতে মানে শীতের শুরুতে গাছে কোনো ফল নাই বললেই চলে। ফলের মধ্যে শুধু গাছে এই কয়টা লেবুই আছে। তো এই লেবু কয়টাও প্রায় হলুদ হয়ে গিয়েছে, এগুলো খাওয়া শেষ হলে এই মাসে আর কোনো লেবু ধরবে না, তখন আমি গাছটাকে ছেটে দিব। অক্টোবর মাস নভেম্বর মাসের মধ্যেই লেবু গাছগুলোকে, মালটা গাছ, তারপরে জাম্বুরা গাছগুলোকে ছেটে দিব আর কি, কারণ এই সময় ফল আসে না। এরপরে আবার জানুয়ারি থেকে বা ডিসেম্বরের শেষে থেকেই কিন্তু ফুল ফুটতে শুরু করে। এই গাছটাও কিন্তু ছোট্ট একটা ডাল কেটে লাগিয়েছিলাম মাটিতে, ওখান থেকেই এই গাছটা হয়েছে। আরও 2টা গাছ হয়েছে, তবে এই গাছটা কিন্তু মাশাল্লাহ এবার প্রচুর লেবু দিয়েছে, যেটা আমি আমার ভাড়াটিয়াদের সাথেও ভাগ করে খেয়েছি। আর এই যে 2টা ফার্ন গাছ আমার অনেক দিনের শখ ছিল, তো অনেক চেষ্টা করেও বাঁচাতে পারি নাই। এইবার মাশাল্লাহ 2টা গাছ করতে পেরেছি। আর কাটা মুকুটে ফুল তো সারা বছরই ফুটে থাকে, তবে এই শীতের সময় বেশি ফুটে। কাটা মুকুট একটা গাছ থেকে কেটে কেটে ডাল করে অনেকগুলো গাছ করেছি। আর এই যে আমার মধুমঞ্জুরি বা মাধবীলতা, বর্ষায় প্রচুর ফুল দিলেও শীতে একটু কম, কিন্তু সারা বছরই ফুল ধরেই থাকে। আর জুঁই আর কামিনীর কথা কি বলবো, সারা বছরই ফুল দিতে থাকে। আমার এই ছাদ বাগানে কেউ ঢোকার পরেই বুঝতে পারবে যে এই বাগানে কামিনী অথবা জুঁই গাছ আছে। ফুলের একটা গন্ধ আপনি প্রথমেই পেয়ে যাবেন বাগানে ঢোকার সময়। যাই হোক, এই সময় কি কি ফুল আছে চলুন একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যান্টিন গাছ, ল্যান্টিন ফুল, যেটা হয়তো অনেক পার্কে বা বাগানে দেখা যায় অযত্নেই ফুল দিতে থাকে। তো এগুলার ফুলের মধ্যে কিন্তু অনেক ধরনের শেড হয়, অনেক ধরনের কালার হয়। আমার কাছে এই কয়টা শেড আসে, খুবই মুগ্ধ করে আমাকে। আর ফুলগুলা এক একটা এক এক ধরনের, দেখেন মাঝখানে যে 2টা, সেগুলো মনে হচ্ছে কি কানের টপ বা পাশা, ওরকম দেখা যায়। আর কলি অবস্থায় একরকম শেড দেয়, বড় হলে আর একটু হলুদ হলুদ হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। ঘ্রাণ তেমন নাই, তবে এটার কালারগুলাই বেশি আকর্ষণ করে, কয়েক ধরনের কালার হওয়াতে আর কি। ল্যান্টিন গাছ কিন্তু প্রচুর পানি দিতে হয়, বর্ষাকালে খুব ফুল দেয়, এই সময়টা আবার ফুলের পরিমাণ একটু কম। কাছ থেকে দেখলে দেখা যায় ফুলের মধ্যে অনেক ধরনের কালার। যাই হোক, গাছটাও একটু ছেটে সুন্দর করে দিতে হবে, বেশি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। পাশে একটা কাগজি লেবু গাছ আছে, এটাতে শুধু একটা লেবু আছে। কয়দিন আগে অনেকগুলো লেবু ছিল, সব নিয়ে গাছটা খালি করে ফেলেছি। আর ওই যে বললাম এখন অক্টোবর মাস, এখন আর ফুল আসবে না।
আচ্ছা, আমি বারবারই অক্টোবর মাস বলছি, যদিও আজকে নভেম্বরের 13 তারিখ। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে রঙ্গন গাছ, যেটা আমার বাগানের শুরু থেকেই ছিল। অনেক ধরনের রঙ্গন আমার ছাদে আনার ইচ্ছা ছিল, কিন্তু প্ল্যান করেও আনা হয়নি। আর এই যে শিউলি গাছের অবস্থা দেখেন, এইবার আর শীতে শিউলি ফুটবে না। বর্ষার শেষে গাছগুলার বিশেষভাবে যত্ন নিতে হয়। আমি তো পানি দেওয়াই বন্ধ করে দিয়েছি, অনেক দিন আসি নাই খরাতে, আমার গাছ মরেই গিয়েছিল প্রায়। এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে। 2টা শিউলি গাছের অবস্থাই খারাপ। এই বছর আর শীতের সকালে শিউলি ঝরবে না, একটু খারাপই লাগছে। যাক, গাছগুলো তো বেঁচে আছে। আর এই যে অলকানন্দা, সুন্দরী অলকানন্দা, যে সারা বছর ফুল দিবে। এই সময় কিন্তু ফুল দেওয়ার সময় না, তারপরে একটা দুইটা ধরেই থাকবে। বর্ষাতে যে কি ফুল হলো, পাতার চেয়ে ফুল বেশি ছিল। এখনও অনেকগুলো কলি দেখা যাচ্ছে। অলকানন্দা 2টা গাছ আমার, 2টাতে প্রচুর ফুল আসে। যাই হোক, এখন অনেক গাছেরই কিন্তু ফুল দেওয়ার সময় না। আর এই যে কাঠগোলাপ, পুরা শীতে কিন্তু স্লিপিং মোডে চলে যাবে, গরমে ফুল দিবে। তো শীতের সময় পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু গরমে আবার ফুল পাওয়া যাবে না। আমি একদিন পর পর কাঠগোলাপে পানি দিই। কাঠগোলাপের এই চারা 2টা আমি অনলাইন থেকে কিনেছি, 2 রকম ভ্যারাইটি। আশা করি সামনের গরমে ফুল পাবো। কাঠগোলাপের আসলে বেশি একটা যত্ন লাগে না, মাটি একটু শুকনো রাখলেই হয়, মানে পানি দেওয়ার পরিমাণটা ঠিক রাখতে হয়। আর এই যে ভিন্ন ভ্যারাইটির আরেকটা কাঠগোলাপ গাছ, 2টা গাছ এখানে, মাঝখানে হচ্ছে কাঠবাদাম গাছ। এগুলাতে তো প্রচুর ফুল পেয়েছি মাশাল্লাহ। আর পাতাগুলো আসলে শীতের সময় ধুয়ে ধুয়ে রাখতে হয়, যাতে করে জীবাণু অ্যাটাক না করে। কাঠগোলাপের পাতায় প্রচুর ময়লা পড়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখন গাছে পানি দিয়ে নিব। তার আগে চলুন আরও কিছু ফুল গাছ দেখাই। আরও একটা নতুন সদস্য আছে আমার বাগানে, যেটা এই মাসে নতুন ফুল দিল, সেটা দেখাচ্ছি। তার আগে দেখুন, এই যে আমার মাদার প্ল্যান্টের মাধবীলতা, এটাতেও অল্প অল্প ফুল এখন পর্যন্ত আছে আর কি। সারা শীতেই থাকবে খুব অল্প পরিমাণে। আর নয়নতারার কথা কি বলবো, প্রচুর ফুল ধরে আছে, পুরো ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নয়নতারা, যেগুলো কোনো যত্ন ছাড়াই তাদের সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। আগাছার মতো কিছু ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। আর ঝোপালো যেগুলো দেখতে পেলেন, এগুলোর মাথা সাইডটা আমি কেটে আরও ঝোপালো করে দিয়েছি, যার কারণে ফুলের পরিমাণটা বেশি মনে হচ্ছে। আর এই যে গাছটা আমি পানি দিচ্ছি, এই গাছটা এর এত বেশি পরিমাণে পুরো ছাদ ছড়িয়ে গিয়েছে ঘাসের মতো। তো আমার শাশুড়ি বসায় এসে একবার পরিষ্কার করে দিয়েছে, তারপরও বিভিন্ন জায়গায় গাছের গোড়ায় গোড়ায় এগুলো আবার নতুন করে গজাচ্ছে, মাটির সাথে শিকড় ছিল তাই। আর এই যে নতুন একটা দেখা যাচ্ছে, ওইটার পাতাগুলো আবার একটু সাদাটে। তো ওইটা আমি বারান্দায় নিয়ে রাখবো চিন্তা করে, ওইটাকে আলাদা একটা টবে রেখেছি। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুঞ্জলতা, প্রচুর ফুল ফুটে। কুঞ্জলতার ফুলের চেয়েও কিন্তু পাতাগুলো আমাকে বেশি আকর্ষণ করে। মোটামুটি সব গাছের গোড়ায় কুঞ্জলতা দেখা যায়, বেয়ে বেয়ে যখন যে গাছের গোড়ায় থাকে সেটাকে অ্যাটাক করে ফেলে আর কি। তো আমি আবার কয়দিন পর পর এগুলোকে পরিষ্কার করে দিই। দেখতে ভালোই লাগে, যেহেতু ফুল ফুটে থাকে সব সময়, খালি থাকে না। লম্বা লম্বা চিকন চিকন মাইকের মতো গোলাপি ফুল। এই যে বট গাছের গোড়ায় আরও কিছু কুঞ্জলতার চারা দেখা যাচ্ছে। সরি, ভুল বললাম, এটা বট গাছ না, এটা হচ্ছে কদম গাছ, যেটা আমি সব সময় ভুলে বট গাছ বলে ফেলি। এই যে কদম গাছ, কদম গাছটা মাশাল্লাহ বড় হয়েছে, এখন পর্যন্ত ফুল আসে নাই। তো এই যে চারা কুঞ্জলতা দেখতে পাচ্ছেন, চারা অবস্থায় কলি নিয়ে উঠছে, এগুলা পুরো বট গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যাবে। এই গাছগুলো তো চিকন লতা, চিকন পাতা, যে অন্য গাছকে পেঁচিয়ে রাখলেও খুব একটা সমস্যা হয় না। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে পরিষ্কার করে দিতে হয়, জাস্ট গোড়া থেকে তুলে ফেললে হয়। আর এই যে আরেকটা ঝোপালো কুঞ্জলতা ঝাড় ছিল, যেটা বর্ষাকালে এত সুন্দর ছিল, এখনও ফুলগুলো শুকিয়ে গেলেও পিছি হয়ে আছে, তাই ফেলে দিচ্ছি না, কারণ এই ঝোপটাকে আবার কুঞ্জলতা জড়িয়ে রাখবে।
এই যে গোড়া থেকে আবার কুঞ্জলতা গাছ উঠে ওরা ওদের জায়গা করে নিচ্ছে, তাই আর ওই ঝোপটা ফেললাম না। ওইটা যখন ভরে যাবে নতুন পাতা, তখন দেখতে খুবই সুন্দর লাগবে। বর্ষা খুব সুন্দর ছিল। বর্ষার শেষে যখন বৃষ্টি থেমে গেল, আমিও কয়েকদিন ছাদে আসি নাই, পানির অভাবে গাছগুলা শুকিয়ে গেছে। আবার হচ্ছে এই যে ছাদ বাগানের নতুন সদস্য বাগান বিলাস, 3টা বাগান বিলাস গাছ আমি অনলাইন থেকে নিয়েছি, একটাকে বাঁচাতে পারি নাই, আর 2টা বড় হয়েছে। আর এই যে গাছে ফুলও ফুটেছে, যেহেতু এখন সিজন, কিন্তু গাছের ফুলের সাইজ খুব ছোট। বুঝতে পারছি না, হয়তো নতুন গাছ, প্রথম ফুল, এই জন্য সাইজটা বেশি ছোট। অনেক ধরনের ফুল গাছ থাকলেও বর্তমানে ফুলের সংখ্যা খুবই কম। এই হচ্ছে বাগানের অবস্থা। এছাড়াও আরও কিছু শীতের সবজি লাগিয়েছি। তো কি কি সবজি লাগালাম সেটা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। আজকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।